বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। বেঙ্গল সেফ 57 বিবি সেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। একদিকে যখন মমতা ব্যানার্জি শামশেরগঞ্জে হিংসায় পীড়িত মানুষদের সঙ্গে কথা বলে আশ্বস্ত করবার চেষ্টা করছেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির কথা বলছেন, ঠিক সেই সময় বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয় থেকে সাংবাদিক বৈঠক করে মমতা ব্যানার্জিকে নিদান দিলেন অধীর রঞ্জন চৌধুরী। এদিন তিনি বলেন, হিংসায় পীড়িত এলাকায় যান, তাদের সামনে হাত জোড় করে দাঁড়ান, তাদের কথা শুনুন, তারপর জবাব দিন। আপনারা হিন্দু মুসলমানের খেলা খেলতে গিয়ে হিন্দু মুসলমান সকলের জান যাচ্ছে। অপহরণ কেস হচ্ছে না কেন? যদি সেই লোকগুলোকে তুলে নিয়ে যায়, তাহলে অপহরণের কেস করছেন না কেন? অ্যারেস্ট করছেন না কেন? গ্রেপ্তার করছেন না কেন? মহা মুশকিল। একটা মুখ্যমন্ত্রী যদি বলে কি অপহরণ করে নিয়ে গেলেন, তাহলে সেটা তার তার দুর্বলতা, এটা তার অক্ষমতার প্রকাশ করছেন তিনি, তার অদক্ষতা প্রমাণ করছেন তিনি। যে আপনি বলছেন গোটা শামশেরগঞ্জ এলাকায় পুলিশে 6 লাখ, কাউরি কিছু হবে না, সবাই নিশ্চিত থাকুন। সেই শামশেরগঞ্জ এলাকা থেকে যাদের পরিবারের লোক খুন হলো, তাদেরকে অপহরণ করে নিয়ে চলে যাচ্ছে আবার, আপনি কেউ জানছেন না। তা অদক্ষ কে? অদক্ষ তো আপনি। একদিকে বলছেন সকলের নিরাপত্তার ব্যবস্থা করেছি, আবার আরেকদিকে বলছেন অপহরণ হয়ে গেল। অদক্ষ তো পুলিশ মন্ত্রী হিসেবে আপনি। আরে আপনি সেসব গ্রামে যান, হাত জোর করে মানুষের সামনে দাঁড়ান, তাদের কথা শুনুন, তারপরে জবাব দিন। এটা হবে মুখ্যমন্ত্রীর কাজ। হঠাৎ করে এদিক ওদিক করে মানুষকে বিভ্রান্ত করবেন না। আপনারা বিজেপি আর টিএমসির খেলা খেলতে গিয়ে, হিন্দু আর মুসলমানের খেলা খেলতে গিয়ে হিন্দুরও জান যাচ্ছে, মুসলমানেরও জান যাচ্ছে, জান সকলের যাচ্ছে আপনাদের মুখে। আপনাদের সাম্প্রদায়িক বিভাজনের হুঁকে আমরা সবাই বিরক্ত, সকলে বিপদ বাড়ছে। একটা পরিবার দুজন যেমন খুন হয়েছে, সেখানে একজন মুসলমান খুন হয়েছে, গুলিতে মারা গেছে, সে গুলি কে চালিয়ে তার তদন্ত হচ্ছে। সে গরিব মুসলমান, তার বাড়িতে প্রশাসন কখনো যায়নি, হঠাৎ সে গুলি খেলো কেন? সে ওখানটাই ঈদের দিন এসেছিল, তার আত্মীয় বাড়ি থেকে ফিরছিল নিজের বাড়ি। তাদের বাড়িতে গেলে আপনারা অবাক হয়ে যাবেন, একটা ফুটফুটে 19 বছরের মেয়ে। আমি গেছি তাদের বাড়িতে, আমাদের অল্প স্বল্প ক্ষমতা, চেষ্টা করেছি ক্ষমতা আমরা তাদেরকে সাহায্য করার, প্রশাসন যায়নি। তাদের বাড়িতে যান, তাদেরকে তো কেউ অপহরণ করেনি। তাদেরকে কেউ অপহরণ করেছে কি? মনে করুন হিন্দুদেরকে অপহরণ করে নিয়ে গেছে কেউ, মুসলমানকে তো অপহরণ করেনি, তাকে কেউ অপহরণ করেনি। তাদের বাড়িতে যান, কমসে কম আপনি দেখান আপনার উদারতা, মানুষের প্রতি ভালোবাসা দেখান। ছ্যাবলামি হচ্ছে এগুলো। এই ঢপের রাজনীতি বাংলা মানবে না। আপনি উভয় সম্প্রদায়ের শত্রু, আপনি না হিন্দুর না মুসলমানের, আপনি আপনার ধান্দা ছাড়া, আপনার ভোট ছাড়া কিছু বোঝেন না। হিন্দু মর বয়ে গেছে, মুসলমান মর বয়ে গেছে। মানলাম জাফরাবাদে হিন্দু পরিবার যাননি, আপনি মুসলমান পরিবারে কেন গেলেন না? আজকে আপনি শহীদের পরিবারের একজন শহীদের স্ত্রীকে নিয়ে জনসভায় আপনি তাকে টাকা দেওয়ার অফার দেবেন কেন? নবান্নতে ডাকতে পারেননি সম্মান দিয়ে? কেন পারেননি নবান্নতে ডাকতে সম্মান দিয়ে? সে তো শহীদ, তাকে নিয়েও রাজনীতি করবেন? জনসভায় কেন তাকে ডাকা হচ্ছে? আমি মনে করি এটা অন্যায় তো অন্যায় মনে করছি আমি এটা। তাদের বাড়িতে আমরা গেছি, রাজনীতি করতে নয়। আজ আপনি রাজনীতি করছেন শহীদের পরিবারকে নিয়ে, লোককে দেখাবেন, দেখো আমি টাকা দিচ্ছি। আপনার বাবার টাকা এগুলো, আপনার বাপের টাকা। জেলায় কংগ্রেসের সভা দেখে আপনি জনসভা করছেন, আর জনসভা করার আগের দিন ঘোষণা করছেন সুপ্রিম কোর্টে সরকারিভাবে এই আইনের বিরোধিতা করতে আপনারা যাচ্ছেন। এটা আমাদের একটা ছোট সভা, কিন্তু সেই সভার প্রতিফলন, সেই সভায় আমাদের বক্তব্য কি এবং আমাদের দাবির কাছে আপনি কিন্তু মান্যতা দিচ্ছেন, স্বীকার করছেন। কারণ আপনার পার্টি পশ্চিমবঙ্গে কোথাও ওয়াকফ আইন প্রত্যাহারের জন্য কোনো আন্দোলন করেনি। দ্বিতীয় কথা, আপনাকে আরেকটা জিনিস করতে বাধ্য করবো আমরা, সেটা হলো এই যে পশ্চিমবঙ্গ বিধানসভার বিশেষ অধিবেশন হোক, সাধারণ অধিবেশন হোক, সেখানটায় অধিবেশন ডেকে অধিবেশনের মধ্যে ওয়াকফ আইন বাতিলের জন্য বিধানসভায় সর্বসম্মত প্রস্তাব পাশ করাতে হবে।
এ দাবি থেকে কিন্তু আমরা সরবো না। আগামী দিনে এটাও আপনাকে করতে হবে। তার মানে কি, কংগ্রেসের সভা ছোট হতে পারে, বাট আসারদার অর্থাৎ প্রভাবশালী সভা। তাই আপনাকে আজকে এগুলো করতে হচ্ছে। আর ওখানকার সাধারণ মানুষরা সারা জানে আপনাদের লোকরা সব করেছে। আপনি ওখানে ভোটে জিতেছেন, কিন্তু গত লোকসভা সেখানে কংগ্রেস জিতেছে। এর আগে আপনি বলছেন কংগ্রেসের এলাকা বলে আমাদের ঘাড়ে দোষটা চাপানোর চেষ্টা করেছিলেন। পুলিশ বলছে এটা করা যাবে না, এত ওপেন হয়ে গেছে সবকিছু, এটা করলে বাজে দেখায়, এটা করলে বাজে দেখায়। পুলিশের বক্তব্য এটা, কানে কানে বলেছে, আমাকে নিশ্চয় শুনিয়ে বলেনি, কিন্তু আমি জানি বলে বলছি আপনাদেরকে। তাই তো দিদি 3 সপ্তাহ পরে এলো, আসবে কোথায়? তার ঘরের মধ্যে তো অপরাধী ঘুরে বেড়াচ্ছে সব। এখানকার যারা আন্দোলন করেছিল তারা শান্তিপূর্ণভাবে ধর্মীয় সমাজের পক্ষ থেকে তারা আন্দোলন করেছিল। সেই শান্তিপূর্ণ আন্দোলনকারীদের শান্তিপূর্ণ আন্দোলনকে অপরাধীরা কাজে লাগিয়ে তারা অপরাধকে প্রাধান্য দিয়ে এলাকার বাতাবরণটাকে চুরমার করে দিল, ধ্বংস করে দিল। আপনি যেদিন ঘটনা ঘটেছে সেদিন আপনি জানেন কি এমন কারণ থাকতে পারে যে একটা গ্রামে 4 ঘন্টা ধরে তাণ্ডব চলছে, খুন হচ্ছে, সেখান থেকে পুলিশের থানার দূরত্ব 5, 7 মিনিট 10 মিনিট করে পুলিশ যায় না। কি কারণ থাকতে পারে দিদি? কি কারণ থাকতে পারে? আপনি তো অপরাধীদের বাঁচিয়ে এ বাংলায় রাজনীতির নতুন ধারা প্রবর্তন করেছেন। তাই আরজি করে অপরাধীদেরকে প্রমোশন দেন আপনি, আরজি করে অপরাধীদেরকে রক্ষা করেন আপনি, আর যারা আন্দোলন করে তাদেরকে আপনি ধমকি দেখান। ঠিক একইভাবে শিক্ষক আন্দোলন, ঠিক একইভাবে শামশেরগঞ্জের মানুষের প্রতিবাদ, সব জায়গায় ধর্মীয় রং না চাপিয়ে হোয়াট ইজ হোয়াট, সাদাকে সাদা কালোকে কালো বলতে শেখুন মুর্শিদাবাদের মানুষ। 17 জন মুসলমানকে গুলি করা হয়েছে, একজন মারা গেছে, এই হিসাব কেউ জানে? আমি নাম বলে দেব, নাম বলে দেব আমি 17 জনের। একবার মুখ্যমন্ত্রী বলছে তাদের কথা। নিশ্চয়ই একটা পরিবারের বাবা ছেলে খুন, এত বড় নৃশংস ঘটনা ঘটতে পারে না। এত গ্রামের পর গ্রাম বাড়ি পুড়িয়ে দিয়েছে, এরকম নৃশংস ঘটনা ঘটতে পারে না। কিন্তু পাশাপাশি 17 জন মুসলমান পরিবারের ছেলে, তাদের মধ্যে একটা 11 বছর ছেলে এখনো হাসপাতালে আছে, মেডিকেল কলেজে, তারা কেন গুলিবিদ্ধ হলো? তাদের কি অপরাধ ছিল? কেউ কিন্তু বলছে না। বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। বেঙ্গল সেফ 57 বিভীষণ রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।